আসসালামু আলাইকুম। চৌদ্দগ্রাম উপজেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ মহিনুদ্দিন, সহকারী গ্রন্থাগারিক ফেলনা উচ্চ বিদ্যালয়। করোনার এই সংকটকালীন মুহূর্তে আমাদের ছাত্রছাত্রীদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার কিছুটা লাঘব করার জন্যই আজকের এই অনলাইন ক্লাসটি। ফেলনা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ওনার ঐকান্তিক আন্তরিক প্রচেষ্টায় এই অনলাইন ক্লাসটি আমরা করতে পারছি। তো যারা আমাদের স্টুডেন্ট তোমরা বাসায় আছো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা ভালো করে দেখার পর চর্চা করবে এবং ভালো একটি পড়াশোনার এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করে আমি অনলাইন ক্লাসটি শুরু করছি। আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান সাবজেক্টটি নিব এবং আজকের এই আলোচনায় আমি মূলত হিসাব বিজ্ঞান সাবজেক্টের মধ্যে যে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জাবেদা সেটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বাসায় চর্চা করবে, যা তোমাদের পরবর্তীতে পরীক্ষার জন্য ভালো একটি উপায় হিসাবে তোমাদের সামনে আসবে। তো আমি আজকে তোমাদের হিসাব বিজ্ঞানের ৭১ পৃষ্ঠার জাবেদা অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ বইতে দেওয়া আছে, এই কাজটি সমাধান করব এবং তোমরা মনোযোগ সহকারে এটি খেয়াল করবে। সর্বপ্রথম আমি বলি, যারা জাবেদা অধ্যায়টি বোঝো না তোমাদেরকে প্রথমত হিসাব অধ্যায়টিকে ভালো করে বুঝে আসতে হবে, কারণ হিসাব অধ্যায়টি যদি ভালো করে তোমরা রপ্ত করতে না পারো তোমাদের এই জাবেদা অধ্যায়টি তোমাদের জন্য বোঝা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে, অনেকটা অগোচালো থেকে যাবে। এই জন্য আমি মনে করি হিসাব অধ্যায়টিকে ভালো করে একটু বুঝে আসবে। তো আজকে আমি তোমাদের ৭১ পৃষ্ঠায়, তোমরা সকলে বই দিকে একটু খেয়াল করো, ৭১ পৃষ্ঠার কাজ ১ কাজ ২০০০ কাজটি নিয়ে আলোচনা করব। যেমন এখানে প্রথমেই কাজের মধ্যে যে বিষয়টি দেওয়া আছে সেটা হচ্ছে ২০১৭ সালের এপ্রিল মাসে মেসার্স সচিন অ্যান্ড কোং অর্থাৎ সচিন এবং তার কোম্পানির কতগুলো লেনদেন দেওয়া আছে এবং এগুলো থেকে সাধারণ জাবেদা লিপিবদ্ধ করতে হবে বা সাধারণ জাবেদা তৈরি করতে হবে। আমি সর্বপ্রথম বলে রাখি যে জাবেদাটা হচ্ছে মূলত একটা ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন যা লেনদেন ঘটে এগুলোকে একটি নির্দিষ্ট তারিখের মধ্যে প্রতিদিন যদি ঘটে প্রতিদিনে এগুলোকে তারিখওয়ারি ডেবিট ক্রেডিটের মাধ্যমে সর্বপ্রথম যে বইতে লিপিবদ্ধ করা হয় এটাকে জাবেদা বলা হয়। এটা নরমাল কথা। তো আমরা এখন আসি, এপ্রিল ১ তারিখে বসে দেনাদার হতে চেক প্রাপ্তি ৮০০০ টাকা। আমি তোমাদের সুবিধার জন্য প্রথমে একটি লেনদেনকে ভালো করে বিশ্লেষণ করে এটা থেকে জাবেদা দেখাবো। তোমরা বইয়ের থেকে সাপোর্ট নিয়ে পরবর্তীতে এই প্রথম লেনদেনটি আমি যেভাবে বিশ্লেষণ করি, তোমার পক্ষ বিশ্লেষণ করে এটা জাবেদা করবে, এই একই নিয়মে তোমরা অন্যান্য লেনদেনগুলো থেকে এভাবে তোমরা জাবেদা নির্ধারণ করবে। তবে প্রত্যেকটি লেনদেন যদি এখানে আমি এখন বিশ্লেষণ করে বুঝে দিতে হয় তাহলে তোমাদের এই ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে, যেটা আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে। এই জন্য আমি প্রথমে একটি লেনদেনকে ভালো করে বিশ্লেষণ করে তোমাদের জাবেদা করার পদ্ধতিটা দেখা দেব, আর বাকি লেনদেনগুলো থেকে আমি নরমালি জাবেদাগুলো করে যাব, কারণ এটা সবগুলো যদি এভাবে বিশ্লেষণ করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাক, সর্বপ্রথম যে লেনদেনটা আছে এটা হচ্ছে এপ্রিল ১ দেনাদার হতে চেক প্রাপ্তি ৮০০০ টাকা। একটু ভালো করে খেয়াল করবে সবাই, দেনাদার হতে চেক প্রাপ্তি ৮০০০ টাকা। সাধারণভাবে দেনাদার কাকে বলে? দেনাদার হচ্ছে ওই ব্যক্তি যাদের কাছে আমাদের প্রতিষ্ঠান কোনো নির্দিষ্ট সুযোগ সুবিধা দিয়েছে, সেটা ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে। ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান যার কাছে আমাদের প্রতিষ্ঠান কোনো সুযোগ সুবিধা দিয়েছে, বিনিময়ে ওনাদের কাছে আমরা ৮০০০ টাকা পাবো কিন্তু এখনো পাইনি, ওনাদের কাছে পাওনা হয়েছে কিন্তু পাইনি, এটা হচ্ছে দেনাদার। তো এই লেনদেনের মধ্যে আমরা সর্বপ্রথম একটা লেনদেন থেকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে দুইটি পক্ষ বিশ্লেষণ করতে হবে, যেটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় দ্বৈত সত্তা বা দ্বিতরফা দাখিলা পদ্ধতির একটা মৌলিক কনসেপ্ট বলে থাকি। তাহলে এই লেনদেন থেকে আমাদেরকে সর্বপ্রথম দুইটি হিসাব বের করতে হবে।
তো 200 হিসাব বের করতে হলে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের বইতে দেখবা 52 51 52 53 পৃষ্ঠায় হিসাব এবং লেনদেনের সাথে হিসাবের পক্ষের সম্পর্ক নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ওই আলোচনাগুলোর আলোকে আমাদেরকে এই দুইটি পক্ষ বের করতে হবে। তাহলে এখানে দেখো ওই দেনাদার হতে চেক প্রাপ্তি 8000 টাকা। তো এই দেনাদার হতে যখন চেক প্রাপ্তি 8000, এখানে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে দেনাদার থেকে যখন আমরা চেক পাবো তখন আমাদের ব্যাংক হিসাব নামে একটা হিসাব দিতে হবে। এটা রুলস যে আমাদের বইতে 52 53 51 52 53 পৃষ্ঠার ভিতর এই হিসাবটাকে এভাবেই দিতে হবে বলা আছে এখানে, যে যদি কোনো উৎস থেকে চেক পাওয়া যায় সেটাকে অবশ্যই ব্যাংক নামে একটা হিসাব দিতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের যে হিসাবটি এটা হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু দেনাদার আমাদেরকে টাকা চেক মারফত আমাদেরকে টাকা প্রদান করেছে, এইজন্য ওইখানে রুলসে বলা আছে যে এভাবে যদি কোনো দেনাদার আমাদের প্রতিষ্ঠানকে টাকা দেয় বা ওনাদের থেকে কিছু পাওয়া যায় তাহলে ওই দেনাদার নামে একটা আলাদা হিসাব দিতে হবে। তো দেনাদার হিসাবটাকে আমরা প্রাপ্য হিসাব বলতে পারি। প্রাপ্য হিসাব হবে দেনাদার হিসাব। তাহলে আমরা একটা লেনদেন থেকে দুইটি পক্ষ বের করার সক্ষমতা অর্জন করলাম এবং এখান থেকে আমরা এখন এই পক্ষ দুইটি বা দুইটি হিসাব কি কি হিসাব এটা জানতে হবে। এখানে ব্যাংক হিসাব হচ্ছে সম্পত্তি হিসাব, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব হচ্ছে সম্পত্তি, দুইটাই সম্পত্তি হিসাব। আর আমাদের বইতে 27 পৃষ্ঠায় মানে ডেবিট ক্রেডিট বিশ্লেষণের জন্য সম্পত্তি হিসাবগুলো যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে, এই ধরনের একটি ধারণা আমাদের 27 পৃষ্ঠার বইয়ের মধ্যে দেওয়া আছে। তো ওই হিসাবে আমরা এখন এই জাবেদাটা করব। সবাই একটু খেয়াল করে জাবেদা এন্ট্রিটা কি হবে। তাহলে এখানে প্রথমটা পাইছি আমরা ব্যাংক হিসাব। এখন ব্যাংক হিসাব যেটা আমাদের প্রতিষ্ঠানের ব্যাংক সম্পদ বৃদ্ধি পেয়েছে, দুইটাই সম্পদ, একটা দেনাদার হিসাব ওইটাও সম্পদ হিসাব, ব্যাংক হিসাব ওইটাও সম্পদ হিসাব। কিন্তু এখন চেকের কারণে আমাদের প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পেয়েছে। এখন এই ধরনের হিসাব বিজ্ঞান ভাষায় বলা হচ্ছে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পায় তাহলে এটা সম্পত্তি বৃদ্ধি পায়, আর সম্পত্তি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে হিসাব বিজ্ঞানের ভাষায় যে এটা ডেবিট হবে। তাহলে আমরা জাবেদা এন্ট্রিটা হচ্ছে কি ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট 8000 টাকা। পক্ষান্তরে আরেকটি হিসাব পাইছি আমরা দেনাদার হিসাব। তো দেনাদার আমাদের সম্পদ, যেহেতু এখন ওই সম্পদটা আমাদেরকে পরিশোধ করার পরে ওই সম্পত্তি আর থাকতেছে না, ওই জন্য দেনাদার হিসাবটা হ্রাস পাবে, এই জন্য সম্পত্তি হ্রাস পাবে। যে সম্পদ বৃদ্ধি পাইছে ওইটা ডেবিট হয়েছে, আর যেটা হ্রাস পাচ্ছে অর্থাৎ দেনাদার হিসাব এই সম্পদটা হ্রাস পাচ্ছে, এই জন্য এটা হবে ক্রেডিট। তাহলে নরমালি আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে যদি কোনো সম্পদ বৃদ্ধি পায় ডেবিট, আর যদি সম্পদ বৃদ্ধি হ্রাস পায় তাহলে ক্রেডিট। তাহলে উক্ত এই লেনদেনের মধ্যে আমরা যেহেতু এই দুটি সংশ্লিষ্ট হিসাব পেয়েছি এবং ওই দুটি হিসাবের ধর্ম হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হবে, আর আরেক সম্পদ ওইটাও সম্পত্তি অপরদিকে সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হবে। ওই হিসাবে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এবং কারণের মধ্যে আমাদেরকে লিখতে হবে, নরমালি কারণটা এত জটিল কিছু না, যে কারণের মধ্যে লিখতে হবে দেনাদার হতে চেক প্রাপ্তি। এই কথাটা লিখে দিলে আমাদের এই প্রথম জাবেদাটা হয়ে যাবে। তাহলে আমি আশা করি তোমরা প্রথম জাবেদা বুঝতে পারছো এবং এভাবেই বিশ্লেষণ করে প্রত্যেকটা জাবেদা লিখতে হবে। পরবর্তীতে আমি যাচ্ছি এপ্রিলের 3 তারিখে একটি লেনদেন। 3 তারিখের লেনদেনে যে কথাটা বলা হচ্ছে একটু ভালো করে খেয়াল করো সবাই। 3 তারিখে বলা হচ্ছে মারুফের নিকট হতে ঋণ গ্রহণ 20000 টাকা। এখন মারুফের নিকট হতে ঋণ গ্রহণ 3 তারিখে বলা হচ্ছে মারুফের নিকট হতে ঋণ গ্রহণ কত টাকা? 20000। এই যে ঋণ, এই ঋণ শব্দটা কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা দায়।
এটা দায় বৃদ্ধি করে। এখন এই লেনদেন থেকে আমরা দুইটি পক্ষ বের করতে হবে। একটা হচ্ছে মারপের নিকট থেকে ঋণ গ্রহণ। সর্বপ্রথম কথা হচ্ছে যদি প্রতিষ্ঠানে ঋণ হোক অথবা যে কোনো খাতের কোনো টাকা যদি আগমন ঘটে, কোনো টাকা যদি প্রতিষ্ঠানের ভিতরে ঢুকতে থাকে, তখন এখানে একটা নগদান হিসাব দিতে হবে। তাহলে আমরা প্রথম পক্ষটা পাচ্ছি নগদান হিসাব, নগদান হিসাব। এরপর হচ্ছে কি, যেহেতু ঋণ গ্রহণ করছে এজন্য মারুফ নামক একজন ব্যক্তির কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাচ্ছি। আর এইভাবে যদি কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ হয়, মালিক ছাড়া যদি তৃতীয় কোনো ব্যক্তির কাছে দায়বদ্ধ হয়, তাহলে উক্ত ওই ব্যক্তির নামে যেহেতু এটা ঋণ হিসাব, ওই ঋণ হিসাব নামে একটা আলাদা হিসাব হবে। তাহলে এটা হবে ঋণ হিসাব অথবা মারুফের ঋণ হিসাব, মারুফের ঋণ হিসাব। এটাকে ঋণ হিসাব দিয়ে কারোর মধ্যে মারুফ থেকে ঋণ গ্রহণ এই কথাটা বলে দিলে হবে, অথবা মারুফের ঋণ হিসাব দিতে পারি আমরা। তাহলে এই দুইটা পক্ষ পাইলাম। সর্বপ্রথম হচ্ছে কোন একটা লেনদেন থেকে সর্বপ্রথম আমাদেরকে দুইটি পক্ষ বের করতে হবে, এই জিনিসটা আগে আমাদেরকে খেয়াল করতে হবে। পরে ওই দুইটি পক্ষকে বিশ্লেষণকে আমরা জাবেদার মধ্যে ফেলবো। তাহলে আমরা একটা পাইলাম নগদান হিসাব, আর একটা হচ্ছে মারুফের ঋণ হিসাব। এখন নগদান হিসাবটা কি একটু খেয়াল করো। নগদান যে হিসাবটা এটা হচ্ছে একটা সম্পদ হিসাব, আর ঋণ হিসাবটা হচ্ছে একটা দায় হিসাব। তো হিসাব বিজ্ঞান কি বলে, বলা হচ্ছে যদি কোনো সম্পদ বৃদ্ধি পায়, যেহেতু মারুফ থেকে আমরা ঋণ গ্রহণ করেছি, আমাদের কাছে নগদ অর্থ এসেছে, এজন্য এটা সম্পদ বৃদ্ধি, একদিকে এটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা এটা লিখবো নগদান হিসাব ডেবিট যাবে, যাতে এই তথ্যটা লিখবো নগদান হিসাব ডেবিট কত 20,000 টাকা। এরপর আরেকটা জিনিস হচ্ছে দায় বৃদ্ধি পেয়েছে। দায় বৃদ্ধি পেলে কিন্তু সম্পত্তি বৃদ্ধি পাওয়ার মতো এটা বিপরীত হবে। তাহলে দায় বৃদ্ধি পেলে হবে এটা ক্রেডিট। তখন এই দায়টা হচ্ছে মূলত মারুফ থেকে যে ঋণটা নিছে ওই ঋণ নামক হিসাবটা হচ্ছে দায়। তাহলে এখানে হবে ঋণ হিসাব অথবা মারুফের ঋণ হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখতে পারি ঋণ হিসাব, ঋণ না মারুফের ঋণ হিসাব, দেখি মারুফের ঋণ হিসাব ক্রেডিট কত 20,000 টাকা। কারণের মধ্যে আমরা লিখতে পারি, যদি আমরা এখানে ঋণ হিসাব লিখি, তাহলে এখানে যদি আমরা এখানে ধরো ঋণ হিসাব লিখি, তাহলে আমরা লিখব মারুফ থেকে ঋণ গ্রহণ। যেহেতু মারুফ হতে ঋণ গ্রহণ, এভাবে কারণ লিখতে পারবে। প্রত্যেকটা জাবেদাতে কারণ দিতে হবে, কারণটার কারণে জিনিসটা বুঝতে অনেকটা সহজ হয়। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা যাব পরবর্তী জাবেদার মধ্যে, মানে পরবর্তী জাবেদার লেনদেনের মধ্যে। এরপরে 5 তারিখ, এপ্রিল 5 তারিখের মধ্যে বলা হচ্ছে আন্তঃফেরত। আন্তঃফেরত শব্দটার অপর একটি অর্থ হচ্ছে বিক্রয় ফেরত। আন্তঃফেরত মানে ভিতরের দিকে যেটা আসে, আন্ত মধ্যে ভিতরের দিকে যেটা আসে। তো সাধারণত কোন জিনিসটা ভিতরের দিকে আসে, কোন ফেরতটা নিচ্ছে, আমরা আমাদের প্রতিষ্ঠান কারোর কাছে কোনো পণ্য বিক্রি করেছিল, এই জন্য এটা ভিতরের দিকে আসে, এই জন্য এটার নাম আন্তঃফেরত। আমরা সহজ কথায় বলতে পারি আন্তঃফেরতের অপর নাম বিক্রয় ফেরত। যখন আমরা বিক্রি করি তখন আমরা জাবেদাটা দিই, যদি নগদ বিক্রি করি আমরা জাবেদা নগদ হিসাব দেবি, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি বাকি দিয়ে বিক্রি করি আমরা লিখি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন যেহেতু আন্তঃফেরতের কথাটা কিন্তু হয় মূলত বাকিদের ক্ষেত্রে, তাহলে এখন আমাদের আন্তঃফেরতের থেকে কোন দুইটি হিসাব আসে আমরা একটু ভালো করে খেয়াল করি। 5 তারিখে সেটা হচ্ছে আন্তঃফেরত। আন্তঃফেরত কত টাকা আছে এখানে আমাদের 5,500 টাকা, 500 টাকা। এই আন্তঃফেরতের কারণে দুইটা হিসাব পাবো আমরা। প্রথম হিসাবটা হবে যেহেতু এটা বাকির সাথে সম্পৃক্ত, এইজন্য এটা হবে দেনাদার একটা হিসাব হবে, অপরদিকে হবে বিক্রয় ফেরত একটা হিসাব। তাহলে এখানে প্রথম হিসাবটা হবে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত। এটা রুলসে আছে যে আমরা আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবম দশম হিসাব বিজ্ঞান বইয়ের 51, 52, 53 পৃষ্ঠার মধ্যে হিসাব এবং এর সংশ্লিষ্ট লেনদেন এবং হিসাবের সাথে সংশ্লিষ্ট হিসাবগুলো নিয়ে এখানে আলোচনা আছে। ওই রুলসের মধ্যে আমরা পাবো যে যদি কোনো এভাবে দেনাদার থেকে কোনো টাকা ফেরত আসে, কোনো পণ্য ফেরত আসে, তখন আমাদেরকে বিক্রয় ফেরত নামে একটা হিসাব দিতে হবে। তাহলে বিক্রয় ফেরত একটা হিসাব, এটা কিন্তু আমাদের বিক্রয় ফেরত একটা হিসাব হবে। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে দেনাদার হিসাব।
দেনাদার হিসাব, দেনাদার একটা হিসাব হবে। তাহলে আমরা এখন জানবো যে আন্তঃফেরতের কারণে যে বিক্রয় ফেরত এবং দেনাদার হিসাব, এই দুইটা হিসাব হচ্ছে, এই দুইটা হিসাব থেকে আমরা কিভাবে জাবেদাটা অন্তর্ভুক্ত করব। তাহলে হচ্ছে জাবেদাটা হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট এত টাকা, এরপর হচ্ছে দেনাদার হিসাব ক্রেডিট এত টাকা। তাহলে লিখতে হবে যে বাকিতে ধারে 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 বিক্রিত মাল ফেরত আসলো, এভাবে লিখতে হবে। তো একটু আরেকটা কথা আমি বলে রাখি যে এখানে ধারে বিক্রিত মাল ফেরত আসলো, সাধারণত একটা কথা হচ্ছে যে নগদে মাল যখন আমরা বিক্রি করি তখন সাধারণত ফেরত আসে না, এটা রুলস নেই, নিয়মের বহির্ভূত, এটা সাধারণত নগদে বিক্রিত মাল ফেরত আসবে না, এটা হচ্ছে কথা। এরপর হচ্ছে এপ্রিলের 8 তারিখে যে জাবেদাটা, 8 তারিখের জাবেদার মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে পুরাতন আসবাবপত্র বিক্রি করা হচ্ছে 2000 টাকা। 8 তারিখে পুরাতন আসবাবপত্র বিক্রয় কত টাকা? পুরাতন আসবাবপত্র বিক্রয় 2000 টাকা। এখান থেকে দুইটা হিসাব বের করতে হবে প্রথমে, যেহেতু পুরাতন হোক আর নতুন হোক, যদি কোনো আসবাবপত্র বিক্রয় করে এখানে একটি আসবাবপত্র হিসাব হবে, এবং ওই আসবাবপত্র বিক্রয়ের সাথে যেহেতু নগদের একটা সম্পর্ক আমি প্রথমেই বলে আসছি যে কোনো প্রতিষ্ঠানে যদি কোনো নগদ টাকা আসে একটা নগদান হিসাব দিতে হবে, তাই না? আমরা প্রথম পক্ষটা পাচ্ছি নগদান হিসাব, আর দ্বিতীয় পক্ষটা পাচ্ছি আমরা যেহেতু আসবাবপত্র বিক্রি করব এটা কি সম্পদ, এই জন্য সম্পদের নামে হিসাব দিতে হবে, বিক্রয়ের নামে কোনো হিসাব দেওয়া যাবে না। তাহলে এখানে হচ্ছে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব। তাহলে জাবেদা কি হবে এখন? আগে আমাদের নগদ একটা সম্পদ হিসাব, আসবাবপত্র একটা সম্পদ হিসাব, কিন্তু নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানে এই জন্য নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র সম্পদ হ্রাস পেয়েছে এই জন্য নগদ আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। তাহলে মূল জাবেদাটা হচ্ছে কি, যে আসবাবপত্র হিসাব ডেবিট এটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 2000 টাকা, 2000 টাকা, আর অপরদিকে আসবাবপত্র হিসাব ক্রেডিট 2000 টাকা। কারণের মধ্যে লিখতে হবে আসবাবপত্র বিক্রয়, নগদে আসবাবপত্র বিক্রয়, নগদে আসবাবপত্র বিক্রয় করা হলো। এরপর আমরা যে জাবেদাটা লেনদেনটা পাবো 10 তারিখে, এপ্রিলের 10 তারিখে, সেটা হচ্ছে 1000 টাকা দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়, দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়। এটা হচ্ছে আমাদের এপ্রিলের 10 তারিখের লেনদেন। দেনাদারের 1000 টাকা আদায় যোগ্য নয়। এই দেনাদার হচ্ছে ওই ব্যক্তি যাদেরকে আমরা কোনো সুযোগ সুবিধা দিয়েছি, বাকিতে তারা আমাদের থেকে কোনো পণ্য নিয়ে গেছে, এজন্য দেনাদার। কিন্তু ওই দেনাদার থেকে আমরা 1000 টাকা আর পাবো না, আদায়যোগ্য নয়, মানে তাদের থেকে আর এই টাকাটা আদায় করা যাবে না, যাচ্ছে না। তো এই অবস্থায় আমাদের এই লেনদেনটা থেকে এপ্রিলের যে 10 তারিখের লেনদেন, এই 10 তারিখের লেনদেন থেকে আমাদেরকে কিভাবে পক্ষ বের করতে হবে। যদি কোনো দেনাদারের
থেকে যদি কোনো টাকা আদায় না হয়, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে অনাদায়ী পাওনা হিসাব বা কুরিন হিসাব বা ইংরেজিতে যেটাকে ব্যাড লোন বলা হয়, অনাদায়ী পাওনা হিসাব একটা হিসাব দিতে হবে। তাহলে অনাদায়ী পাওনা হিসাব অনাদায়ী পাওনা হিসাব একটা। আর আরেকটা যেহেতু পাওয়া যাবে না দেনাদার থেকে, দেনাদার কিন্তু আমাদের একটা সম্পদ, তাহলে এখানে দেনাদার একটা হিসাব, দেনাদার হিসাব। ঘটনা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাবটা যখন লিখতেছি, এটা হচ্ছে আমাদের একটা ক্ষতিজনিত খাত। ধরে নিচ্ছি যেহেতু আর পাওয়া যাবে না, এখানে আমাদের একটা ক্ষতির সৃষ্টি হচ্ছে, এই জন্য অনাদায়ী পাওনা হিসাব। আর অপরদিকে ক্ষতিটা কিন্তু আমাদের সম্পত্তিটাকে সম্পত্তি দেনাদারটাকে ক্ষতি করাইতেছে, এই জন্য সম্পত্তি দেনাদারটা হবে এখানে একটা সম্পত্তিটা আলাদা খাত। এখন হয়তো ক্ষতি হচ্ছে বিধায় এখানে সম্পত্তির একটা আলাদা খাত আমাদেরকে নাম দিতে হবে। তাহলে জাবেদাটা কি হবে? খোরশেদ, দরজাটা একটু খুলে দাও তো খোরশেদ। তাহলে জাবেদাটা কি আসতেছে? একটু সাউন্ড করিও না, দুঃখিত, একটু সময় দিতে হচ্ছে বাইরে, এই জন্য। তো এখানে আমাদের দেনাদার 1000 টাকা আদায়যোগ্য না, জাবেদাটা হবে মূলত যেটা আদায়যোগ্য হচ্ছে না, এটা এই জন্য অনাদায়ী পাওনা হিসেবে একটা ডেবিট, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। এটা একটা ক্ষতির কারণে, ক্ষতি বৃদ্ধি পেলে ডেবিট হয়। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট হচ্ছে 1000 টাকা। অপরদিকে ক্ষতিটার কারণে আমাদের দেনাদার সম্পদ হ্রাস পেয়েছে, দেনাদার কিন্তু আমাদের একটা অ্যাসেট, এই জন্য দেনাদার হিসাব সম্পদ হ্রাস পাইলে কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় এটা ক্রেডিট হবে। তাহলে দেনাদার হিসাব ক্রেডিট 1000 টাকা। তাহলে এখন লিখতে হবে, কারণের মধ্যে লিখতে হবে যে দেনাদারের 1000 টাকা আদায় যোগ্য নয়। এটা হচ্ছে আমাদের এপ্রিলের 10 তারিখের লেনদেনের জাবেদা। এখন আমরা আসবো পরবর্তী লেনদেনের জাবেদা, একটু ভালো করে খেয়াল করো। এপ্রিলের 12 তারিখ ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ 3000 টাকা। প্রদেয় বিলটা কি? প্রদেয় বিলটা হচ্ছে যখন কোনো পাওনাদার আমাদের কাছে কোনো টাকা পায়, পরবর্তী ওদের সাথে যখন আমরা কোনো স্বীকৃতি বিল দিয়ে থাকি, তখন এখানে প্রদেয় বিল নামে একটা আলাদা বিল তৈরি হয়। এটা আমাদের জন্য একটা দায়ের খাত, যেহেতু আমরা ওদের কাছে দায়বদ্ধ, এই জন্য বারবার পাওনা আমাদের কাছে পাওয়ার কারণে আমরা পরবর্তীতে এদেরকে বসে একটা আলাদা স্বীকৃতি দিয়ে থাকি কাগজপত্রের মাধ্যমে, তখন এটা প্রদেয় বিল আকার রূপ ধারণ করে। এই জন্য প্রদেয় বিলটা হচ্ছে আমাদের একটি দায়ের খাত। আর ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, ব্যাংক কর্তৃক বলতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে আমরা আমাদের এই ধরনের প্রদেয় বিল নামক যে পাওনাদার সেকশনগুলো আছে, ওইখানে আমরা টাকা পরিশোধ করতেছি। তাহলে এখন এই লেনদেনটা থেকে কয়টা পক্ষ আসতে পারে কিভাবে দেখো। 12 তারিখে এপ্রিলের 12 তারিখে হচ্ছে যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ কত টাকা? 3000 টাকা। ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ 3000। আমি প্রথমেই বলে রাখতেছি যে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ 3000 টাকা। এই যে ব্যাংক কর্তৃক বলতে এখানে আমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের থেকে টাকা যাওয়াকে বোঝাচ্ছে, এখানে আমাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের টাকাকে বোঝাচ্ছে। এখন আমাদের পাওনাদারকে ব্যাংক 3000 টাকা পেমেন্ট করতেছে, কিন্তু পক্ষান্তরে আমাদের ব্যাংক থেকে টাকা চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক থেকে কোনো টাকা, ব্যাংকের টাকা কোনো ব্যাংকের আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকের অ্যাকাউন্টের টাকা প্রবেশ করলে অথবা এখান থেকে বের হলে অবশ্যই একটা ব্যাংক হিসাব দিতে হবে। সেটা প্রবেশ করুক অথবা এখান থেকে বের হোক, তাহলে আমাদেরকে অবশ্যই সেখানে একটা ব্যাংক হিসাব দিতে হবে। আর প্রদেয় বিলের টাকা পরিশোধ, যেখানে প্রদেয় বিল নামে যে একটা হিসাব আছে, ওইটার কারণে আমাদের দায় হ্রাস পাবে। মানে ওই লোকগুলো আমাদের কাছে টাকা পাইতো, এখন ওই টাকাটা আমরা যখন দিয়ে দিচ্ছি ব্যাংকের মাধ্যমে, তখন ওই
প্রদেবিল নামে খাতে যে দায়টা এটা হ্রাস পেতে থাকবে, আর হিসাব বিজ্ঞান ক্ষেত্রে যে প্রদেবিলের টাকা যখন হ্রাস পায় সেটা ডেবিট হয়। তাহলে এখানে আমরা প্রথমেই একটা হিসাব পাবো প্রদেবিল হিসাব, প্রদেয় বিল হিসাব, এটা কিন্তু আমাদের দায় হ্রাসকারী খাত। এরপর হচ্ছে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব এটা আবার আমাদের সম্পত্তি হ্রাসকারী খাত, কারণ ব্যাংক থেকে টাকা চলে যাবে মানে আমাদের অ্যাকাউন্টে থেকে টাকা চলে যাবে, আমাদের অ্যাসেট বা সম্পত্তি হ্রাস পাবে। অপরদিকে প্রদেয় বিলের টাকা যখন আমরা দিব, নিশ্চয় আমাদের পাওনাদার যারা আমাদের কাছে টাকা পাবে ওদের যে পাওনার যে অধিকারটা এটা হ্রাস পাবে, অর্থাৎ আমাদের মাথা থেকে একটা দায় সরে যাবে, এই জন্য প্রদেয় বিল হিসাব হবে। তাহলে এখানে এখন জাবেদাটা কি হবে আমরা একটু খেয়াল করি। যদি কোনো দায় হ্রাস পায় ডেবিট, আর ব্যাংক সম্পদ হ্রাস পাইলে এটা ক্রেডিট হবে। তাহলে জাবেদাটা হবে এইভাবে, প্রদেয় বিল হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ডেবিট কত 3000 টাকা, আর অপরদিকে ব্যাংক সম্পদ হ্রাস পাবে, ব্যাংক হিসাব ক্রেডিট 3000 টাকা। এখানে লিখতে হবে কারণে লিখতে হবে ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের টাকা পরিশোধ, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের টাকা পরিশোধ। এই উপরের কথাটা আমরা এখানে লিখতে হবে, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করা হলো, এগুলো লিখব। তাহলে এপ্রিলের 12 তারিখের লেনদেনটি তোমরা আশা করি বুঝতে পারছো। এখন আমরা এপ্রিলের 15 তারিখের লেনদেনে যাব, এটা একটু সহজ লেনদেন। এপ্রিল 15 তারিখে, এপ্রিলের 15 তারিখে কি আছে দেখা একটু। এপ্রিলের 15 তারিখে আছে, সেটা হচ্ছে অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয় করা হচ্ছে, মানে ক্রয় করা হলো 7000 টাকা অফিসের জন্য চেয়ার। আমরা যখন হিসাব নির্ধারণ করতে যাই, যদি অফিসের জন্য চেয়ার আর টেবিল ক্রয় করে তখন এটাকে আসবাবপত্র হিসাব দিতে হবে, হিসাব বিজ্ঞানের নিয়মে এটা আমরা আসবাবপত্র হিসাব দিব। তাহলে আমরা আগে লেনদেনটা লিখি, অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয়, অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয় কত টাকা, অফিসের জন্য চেয়ার এবং টেবিল ক্রয় হচ্ছে 7000 টাকা। তাহলে চেয়ার আর টেবিল যদি অফিসের জন্য ক্রয় করে, হিসাব বিজ্ঞান ভাষায় এটা একটা হিসাব হবে, এটা হচ্ছে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব, যা প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ হিসাব। এরপরে যখন আমরা এই চেয়ার এবং টেবিল ক্রয় করতে যাই, নিঃসন্দেহে আমাদের নগদ থেকে টাকা চলে যায়। এজন্য হিসাব বিজ্ঞান বলতেছে যে টাকা প্রতিষ্ঠানে আসুক অথবা যাক, যদি নগদের উপর কোনো প্রভাব বিস্তার করে অবশ্যই এখানে একটা নগদান হিসাব দিতে হবে। তাহলে নগদান হিসাব, নগদান হিসাব। এবং এখানে দুটোটা হিসাবই কিন্তু আমাদের সম্পদ, আসবাবপত্র সম্পদ, নগদ সম্পদ। তো একটা খেয়াল রাখতে হবে যে চেয়ার টেবিল ক্রয় করলে যাতে চেয়ার অথবা টেবিল হিসাব না দেওয়া হয়, কারণ এগুলোকে সবগুলো কয়েকটা আইটেম আছে, সবগুলো মিলেই একটা হিসাব হয় আসবাবপত্র হিসাব। তাহলে এখানে আসবাবপত্র হিসাব একটা, নগদান হিসাবে একটা। তাহলে আসবাবপত্র যেহেতু আমাদের সম্পদ, এই সম্পদটা যদি আমরা নগদ টাকা দিয়ে কিনতে যাই, নিঃসন্দেহে এটা প্রতিষ্ঠানে আগমন করতেছে, এজন্য আসবাবপত্র হিসাবে আমাদের সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে। আর হিসাব বিজ্ঞানের ভাষা বলা হচ্ছে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হবে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, তাহলে এটা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট কত 7000 টাকা। আর যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট 7000 টাকা। কারণের মধ্যে লিখতে হবে নগদে চেয়ার ও টেবিল ক্রয়, বা অফিসের জন্য চেয়ার ও টেবিল ক্রয় 7000 টাকা, অফিসের জন্য চেয়ার ও টেবিল, এটা এভাবে না দিয়ে অফিসের জন্য আসবাবপত্র, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় দিতে হবে। এরপরে আমরা আসি পরবর্তী লেনদেনে। পরবর্তী যে লেনদেনটি সেটা হচ্ছে এপ্রিলের 18 তারিখ। এপ্রিলের 18 তারিখে আমরা পাচ্ছি বিনিয়োগের সুদ আদায় হলো 1000 টাকা, বিনিয়োগের সুদ আদায় হলো 1000 টাকা।
18 তারিখের যে লেনদেন বিনিয়োগের সুদ আদায় হলো কত টাকা? 1000 টাকা। 1000 টাকা বিনিয়োগের সুদ আদায় হলো 1000 টাকা। এটি একটি লেনদেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু এখানে টাকা আদায় হয়েছে তাহলে নিঃসন্দেহে নগদ টাকা প্রতিষ্ঠানে ঢুকছে, এজন্য নগদান একটা হিসাব হবে। একটি পক্ষ হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব যেটা আমাদের একটা সম্পদ হিসাব, নগদান হিসাব। আর আরেকটা হচ্ছে বিনিয়োগের সুদ, হচ্ছে এটা একটা আমাদের আয়ের খাত। বিনিয়োগের সুদ মানে আমাদের কোন একটা টাকা ছিল কোথাও, আমরা অলস ছিল, এটাকে আমরা অন্য কারো কাছে খাটাইলাম, এইজন্য এটা বিনিয়োগ, ইনভেস্ট বলা হয় ইংরেজিতে। তাহলে বিনিয়োগের সুদ, এখন এই ইনভেস্টের পরে যে মাস শেষে বা বছর শেষে আমরা যে অতিরিক্ত একটা ক্ষুদ্র অঙ্কের একটা টাকা অতিরিক্ত দিয়ে থাকি, তাহলে এটা হচ্ছে সুদ। এখন এই বিনিয়োগের সুদ আদায় হলো কত? 1000 টাকা। তাহলে এটার কারণে আমাদের একটা আয় বৃদ্ধি পেয়েছে, তো এই জন্য এটাকে আমরা সুদ হিসাব দিতে হবে, সুদ হিসাব অথবা বিনিয়োগের সুদ হিসাব দিতে হবে। তাহলে এই দুইটা পক্ষ বা দুইটা হিসাব। এখন আমাদেরকে জানতে হবে যে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। তাহলে নগদ টাকা যেহেতু প্রতিষ্ঠানে আসতেছে এই এই ক্ষেত্র অনুসারে এই সুদের কারণে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট হবে, আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট হবে। তাহলে জাবেদাটা হচ্ছে কি? নগদান হিসাব ডেবিট 1000 আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। কারণটা নরমালি এই কথাটা লিখে দিতে হবে কারণের মধ্যে। পরবর্তী আমরা আরেকটা লেনদেনে যাচ্ছি, এটা একটু খেয়াল করো। 20 তারিখ, এপ্রিল 20 তারিখ প্রাপ্য কমিশন, প্রাপ্ত কমিশন বলা নাই, এখানে হচ্ছে প্রাপ্য কমিশন। প্রাপ্য শব্দটা দ্বারা বোঝায়, আমি একটু ভালো করে বুঝাচ্ছি, এখানে প্রাপ্য শব্দটা দ্বারা কি বুঝাচ্ছে একটু খেয়াল করো। প্রাপ্য আর প্রাপ্ত, এটার মধ্যে প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে যা পাওনা হয়েছে কিন্তু আমরা তার থেকে এখন আদায় করিনি। আর প্রাপ্ত হচ্ছে মানে একটা মানুষের কাছে বা একটা প্রতিষ্ঠানের কাছে আমরা টাকা পাই, সেটা আদায় করি ফেলছি, এই জন্য প্রাপ্য। আর প্রাপ্য হচ্ছে এটা আমরা এখন অনাদায়ী, এখন যেটা আদায় হয় নাই। তাহলে এখানে বলা হচ্ছে কি 20 তারিখে বলা হচ্ছে প্রাপ্য কমিশন। প্রাপ্য কমিশন কত? 600 টাকা। প্রাপ্য কমিশন 600 টাকা। প্রাপ্য কমিশন 600 টাকা। তো এখন এটা থেকে দুইটা পক্ষ কি হবে? প্রাপ্য কমিশন যেটা আমরা টাকা পাই না, নগদের কোনো কারবার এখানে নাই, নগদের কোনো সম্পৃক্ততা এখানে নাই, এইজন্য আমরা এখানে আর নগদ দিতে পারবো না। তবে কমিশন একটা আমাদের আয়ের খাত, আর প্রাপ্য কমিশনটা এটা আমাদের একটা সম্পদের কাজ, যেহেতু এখনো পাই নাই। তবে না পাইলে এখানে একটা আলাদা হিসাব দিয়ে রাখতে হবে যে প্রাপ্য কমিশন মানে অনাদায়ী কমিশন, অনাদায়ী কমিশন একটা খাত। আরেকটা খাত হবে শুধু কমিশন, কমিশন হিসাব বা কমিশন আয় হিসাব। তাহলে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট? অনাদায়ী কমিশন মানে আমরা কারোর কাছে টাকা পাই, এখন সেটা পাই না, আদায় হয় না, তাহলে এটা আমাদের অ্যাসেট, পাবো আজকে না হয় কালকে আমরা এটা পাবো। এইজন্য অনাদায়ী কমিশন হচ্ছে যে কমিশন এখন আদায় হয়নি কিন্তু এটা আমরা পাবো, এইজন্য এটা আমাদের একটা সম্পদ। তাহলে সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে প্রতিষ্ঠানে। অনাদায়ী কমিশন হিসাব ডেবিট 600, আর এখানে শুধু কমিশন আয় হিসাব দিতে পারে, কমিশন আয় হিসাব ক্রেডিট 600। কারণটা আমরা পূর্বের মতোই এগুলো দিলে হবে, এই কথাটা দিলে হবে কারণের মধ্যে। তাহলে আমরা 20 তারিখের লেনদেনটা সম্পর্কে জানলাম। এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এপ্রিলের 22 তারিখ ব্যাংক হতে উত্তোলন 4000 টাকা। এপ্রিলের 22 তারিখের যে লেনদেনটা সেটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন 4000 টাকা। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে, যদি ব্যাংক হতে উত্তোলন বলা হয় তাহলে ধরে নিতে হবে সেটা প্রতিষ্ঠানের ক্যাশের টাকা সংকট আছে, এইজন্য টাকা ঘাটতি বিদায় ব্যাংকের থেকে টাকা আবার ক্যাশের জন্য আনা হচ্ছে। এইজন্য ব্যাংক হতে উত্তোলন বলা হলে এটা নগদের প্রয়োজন মনে করতে হবে, এইজন্য এখানে একটা নগদান হিসাব দিতে হবে। নগদান হিসাব, নগদান
হিসাব। আর যেহেতু ব্যাংক থেকে টাকা তুলতেছে এই জন্য ব্যাংকের টাকা চলে আসতেছে, কিন্তু ব্যাংকের টাকা আসুক বা ব্যাংকে জমা হোক, যে কোনো ভাবে যে কোনো এই দুইটা সিস্টেমে যেতে হয় আমাদেরকে এখানে একটা ব্যাংক হিসাব দিতে হবে, ব্যাংক হিসাব। এখন আমি কেন বললাম যে ব্যাংক হতে টাকা উত্তোলন বললে এটা নগদে, যদি এখানে এই লেনদেনটার মধ্যে যদি আমরা পাইতাম যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তাহলে কিন্তু সেটা নগদ হইতো না, এটা তখন উত্তোলন একটা আলাদা হিসাব হতো। থাক ওইদিকে আমরা যাচ্ছি না, এখন আসতেছে ব্যাংক হতে উত্তোলন, মানে অফিসের টাকা, ক্যাশের টাকা শর্টের জন্য নগদের প্রয়োজন উত্তোলন, তাহলে নগদের হিসাব, নগদ নামে একটা হিসাব হবে। আর যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করতেছি ব্যাংকের নামে একটা হিসাব হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কি হিসাব, দুটোটাই আমাদের সম্পদ হিসাব। অর্থাৎ ধরে নিতে পারি যে ব্যাংক সম্পদ কমে নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তো এই জন্য আমরা লিখবো নগদ সম্পদ বৃদ্ধি পেলে নগদ হিসাব ডেবিট 4000 টাকা, আর ব্যাংক সম্পদ যেহেতু হ্রাস পেয়েছে পাচ্ছে, এখানে দেখো ব্যাংক হিসাব ক্রেডিট কত 4000, আর কারণটা হবে ব্যাংক হতে নগদ উত্তোলন বা ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে নগদ উত্তোলন, এই কারণটা লিখতে হবে, আমরা এটা লিখলেই হবে। এরপর আমরা যাচ্ছি এপ্রিলের 25 তারিখের লেনদেনটিতে, খুব গুরুত্বপূর্ণ একটি লেনদেন, ভালো করে খেয়াল করবা। পাওনাদারকে চেকে পরিশোধ 6500 এবং বার্তা প্রাপ্তির 500 টাকা, অর্থাৎ বুঝে গেছে টোটাল পাওনাদার ছিল আমাদের 7000 টাকা, কিন্তু আমরা এখানে 6500 টাকা দিয়ে আমরা এদের থেকে এদের যে দায়টা, এই দায় থেকে আমরা মুক্তি পেলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে পাওনাদারকে কিন্তু আমাদের টোটাল 7000 এ দেখাইতে হবে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো যে পাওনাদারকে চেকে পরিশোধ, পাওনাদারকে চেকে পরিশোধ কত টাকা, পাওনাদারকে চেকে পরিশোধ 6500 টাকা এবং বার্তা প্রাপ্তি 500 টাকা, এবং বার্তা প্রাপ্তি 500 টাকা। এখানে মূলত এই 6500 প্লাস 500 এই টাকাটাই, এই 7000 টাকাই তারা মূলত আমাদের কাছে পাইতো, পাওনাদার আমাদের কাছে পাইতো। এখন আমরা যেহেতু 6500 টাকা দিয়ে এটা নিষ্পত্তি করে ফেলছি, বার্তা দিছে, আমাদের ছাড় দেওয়া হয়েছে 500 টাকা, তো ছাড়টা আমাদের আয়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের থেকে টাকা চলে গেছে 6500। তাহলে এখানে মোট তিনটা পক্ষ জড়িত, ডেবিটে একটি আর ক্রেডিটে দুইটি পক্ষ জড়িত। একটি পক্ষ হচ্ছে পাওনাদার হিসাব, আর একটি পক্ষ হচ্ছে প্রাপ্ত বার্তা হিসাব, আর এটা হচ্ছে নগদান হিসাব। তবে একটু কথা বলি, এই পাওনাদার হিসাবটা কিন্তু ডাবল কাজ করবে, বার্তার জন্য একটা এবং নগদের ক্ষেত্রে একটা, কারণ বার্তা পাওয়াতেও পাওনাদার হ্রাস পেয়েছে, 500 টাকা না দেওয়াতেও পাওনাদারের অধিকার যে দায়টা এটা প্রতিষ্ঠানের মাথার উপর থেকে কমছে, আর নগদ টাকা দিয়ে 6500 দেওয়ার কারণে পাওনাদারের অধিকার বা দায়টা কমে গেছে। এই জন্য এই পাওনাদারটা এখানে ডাবল কাজ করবে। যখন আমরা জাবেদা দিতে যাব, জাবেদার মধ্যে পাওনাদারটা হবে প্রাপ্ত বার্তা নগদের ক্ষেত্রে হবে পাওনাদার 6500, আর নগদ হিসেবে ক্রেডিট হবে, নগদ সম্পদ কমতেছে 6500, আর বার্তার কারণে পাওনাদার কমবে, পাওনাদার অধিকার আমরা এখানে 500 টাকা, আর প্রাপ্ত বার্তা এখানে 500 টাকা হবে, অর্থাৎ এই দুইটা মিলি এই টোটাল পাওনাদার হবে কি, জাবেদাটা হবে মূলত 7000 পাওনাদার। তাহলে আমি আবারো বলতেছি, বার্তার ক্ষেত্রে হবে পাওনাদার হিসাব ডেবিট 500, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট 500, তাহলে এটা শেষ। এরপর নগদের ক্ষেত্রে যেহেতু নগদ টাকা দিয়ে পরিশোধ, সেটা হবে পাওনাদার হিসাব ডেবিট 500, নগদ হিসাব ক্রেডিট 500, তাহলে 6500। তাহলে টোটাল মিলে যে জাবেদাটা আসতেছে, আমরা সংক্ষেপে যেটাকে একদম সহজে লিখতে পারি সেটা হবে
পাওনাদার হিসাব ডেবিট 7,000, ডেবিট 7,000 টাকা, 7,000 টাকা। এরপরে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট 500 টাকা। এরপর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট 6,500। এটা হচ্ছে আমাদের 25 তারিখের লেনদেন। এরপর আমরা যাচ্ছি সর্বশেষ যে লেনদেনটি, সেটা হচ্ছে এপ্রিলের 30 তারিখ। আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হচ্ছে 800 টাকা। এখন আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো 800 টাকা এপ্রিলে 30 তারিখে যে লেনদেনটি। আসবাবপত্রের উপর অবচয় ধার্য করো 800 টাকা। তাহলে এই লেনদেনটি থেকে আমরা কিভাবে দুটি পক্ষ পাবো? আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা 800 টাকা। এই যে অবচয়টা, এটা হচ্ছে একটি অদৃশ্যমান ক্ষতি। এটা প্রতিষ্ঠানের অবচয়ের কারণে সম্পত্তির মূল্য দিন দিন হ্রাস পেতে থাকে। তো এই হ্রাস পেতে থাকে বিধায় এটা কিন্তু আমাদেরকে হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। তো এই জন্য অবচয় নামে একটা আলাদা হিসাব হবে, অবচয় হিসাব। আর যে সম্পত্তির উপর অবচয় ধার্য করতে হবে, ওই সম্পত্তি আমরা অনেক আগে, এখন থেকে 5, 6, 7 বছর আগে যে জাবেদাগুলো করতাম তার থেকে একটু কিছুটা পরিবর্তন আসছে। আগে আমরা কি করতাম? অবচয় হিসাব ডেবিট আর পত্র হিসাব ক্রেডিট দিতাম, কিন্তু এখন দেওয়া হচ্ছে যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে আসবাবপত্র হিসাব, এরকম একটা হিসাব দিতে হবে। তাহলে পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে দিতে হবে আসবাবপত্র হিসাব, এই দুইটা হিসাব হবে। তাহলে আবার বলতেছি, যদি কোনো সম্পত্তির উপর অবচয় হয় ধার্য করতে বলে, সেক্ষেত্রে দুইটা হিসাব, একটা হচ্ছে অবচয় হিসাব, এটা ক্ষতিজনিত হিসাব, আর পুঞ্জীভূত অবচয় এটা আমাদের সম্পত্তিকে হ্রাস করাবে। এটা আমরা আর্থিক অবস্থাতে যখন করতে যাব, ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা ফাইনাল চূড়ান্ত হিসাব ওইটাতে আমরা পাবো। পুঞ্জীভূত এটা এখান থেকে আমরা বাদ দেওয়া হয় আলাদা। তাহলে আসব অবচয় হিসাব একটা হবে, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাবে। এখন কথা হচ্ছে যে এখানে যদি মেশিনের লিখতো, তাহলে আমরা এখানে লিখতাম অবচয় হিসাব পুঞ্জীভূত অবচয় মেশিন। যদি এখানে আরো অন্য কোনো অবচয় লিখতো, তাহলে আমরা পুঞ্জীভূত অবচয় ওই সংশ্লিষ্ট হিসাবটার নামটা এখানে উল্লেখ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে ক্ষতির খাত। অবচয় হিসাবটা হচ্ছে একটা ক্ষতির খাত। ক্ষতি কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায় যখন ক্ষতি হয়, তখন ওই হিসাব বিজ্ঞান ভাষায় এটাকে ডেবিট দিতে হয়, ক্ষতিকে ডেবিট ধরা হয়। তাইলে এখানে অবচয় হিসাব ডেবিট যাবে। দ্বারা কি হবে? আমি লিখে দিচ্ছি যে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট 800 টাকা, আর পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট 800 টাকা। এরপর কারণ লিখতে হবে যে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো। আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো। আর এভাবেই আমাদের এই সাধারণ জাবেদার কাজগুলো করতে হবে। তো আশা করি তোমরা এই ক্লাসটি অনলাইনের মাধ্যমে ভালো করে দেখবে এবং তোমাদের যে সমস্যাগুলো এটা এখান থেকে সমাধান করার চেষ্টা করবে এবং বারবার বাসায় এগুলো অনুসরণ করবে। যেটা বুঝবে না আমাদের সাথে মোবাইলে কথা বলতে পারো, তোমরা আমাদের সাথে এগুলো শেয়ার করে এগুলো বুঝে নিতে পারো। তো সবাই ভালো থাকো। বিশেষ করে
স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, বাসায় করোনার এই পরিস্থিতি এদিক সেদিক বেশি ঘোরাফেরা করবে না, আর ভাষায় একটু নিজেদের দায়িত্ব পড়াশোনার প্রতি একটু মনোনিবেশ হও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।